বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জাস্টিস ও ম্যালকমের লেখা ম্যানিফেস্টেশন টেকনিক্স বইটি। যদি আপনার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি লক্ষ্য ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হতে শুরু করে, তাহলে কেমন হবে? কি হবে যদি আপনার চিন্তাভাবনাই আপনার জীবনের সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল হয়ে ওঠে, যার মাধ্যমে আপনি নিজের জন্য সাফল্য, অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক এবং সুখ আকর্ষণ করতে পারেন? এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে যে এমনটা কেবল সিনেমা বা ফ্যান্টাসি গল্পেই সম্ভব। কিন্তু সত্যি কথা হলো, ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, বরং এটি আপনার মন এবং মহাবিশ্বের মধ্যে একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া। জাস্টিস ও ম্যালকম তার বই ম্যানিফেস্টেশন টেকনিক্সে বলেছেন যে মানুষের চিন্তার এত শক্তি আছে যে সে নিজেই নিজের বাস্তবতা ডিজাইন করতে পারে। আমাদের সবার ভেতরেই একটি লুকোনো শক্তি আছে, কিন্তু আমাদের বেশিরভাগই হয়তো এটিকে চিনতে পারি না অথবা সঠিক উপায়ে ব্যবহার করতে জানি না। এই কারণেই অনেকে কঠোর পরিশ্রম করার পরেও সাফল্য থেকে দূরে থেকে যান, যেখানে কিছু মানুষ সহজেই সুযোগ আকর্ষণ করে নেন। এই বইটিতে আপনাকে ধাপে ধাপে এমন কৌশল শেখানো হয়েছে যার সাহায্যে আপনি আপনার অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করতে পারবেন। ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, কৃতজ্ঞতা, অ্যালাইনমেন্ট এবং ইন্সপায়ার্ড অ্যাকশনের মতো কৌশলগুলির সঠিক ব্যবহার আপনার জীবনে সেই পরিবর্তন আনে যা আপনি কেবল কল্পনা করেছিলেন। কল্পনা করুন, আপনি সকালে আত্মবিশ্বাসী অনুভব করে ঘুম থেকে উঠছেন, আপনার লক্ষ্যগুলি স্পষ্ট এবং মহাবিশ্ব নিজেই আপনার জন্য সুযোগের দরজা খুলে দিচ্ছে। এটাই ম্যানিফেস্টেশনের আসল শক্তি। তবে মনে রাখবেন, এই প্রক্রিয়াটি কেবল ইচ্ছা পূরণ বা উইশফুল থিঙ্কিংয়ের ওপর নির্ভরশীল নয়। এটি এমন কোনো বিষয় নয় যে আপনি ভেবে নিলেন এবং পরের দিনই সব কিছু আপনার সামনে চলে আসবে। জাস্টিস ও ম্যালকম স্পষ্টতই বলেছেন যে ম্যানিফেস্টেশন হল শৃঙ্খলা, বিশ্বাস এবং ধারাবাহিক কর্মের খেলা। আপনাকে কেবল স্বপ্ন দেখার অনুশীলন করতে হয় না, বরং সেই স্বপ্নে বাঁচারও অনুশীলন করতে হয়। এই সারাংশ সিরিজে আমরা আপনাকে বইটির প্রতিটি অধ্যায়ের গভীর সারমর্ম জানাব। কিভাবে আপনার স্পন্দন বা ভাইব্রেশন উচ্চ করবেন, কিভাবে মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন, কিভাবে সীমাবদ্ধ বিশ্বাসগুলিকে ভাঙবেন এবং কিভাবে অনুপ্রাণিত পদক্ষেপ নিয়ে আপনার স্বপ্নকে সত্যি করবেন। প্রতিটি অধ্যায় আপনাকে নতুন স্পষ্টতা এবং শক্তি দেবে, যার মাধ্যমে আপনি আপনার জীবনকে পুনরায় সেট করতে পারবেন এবং আপনার স্বপ্নগুলিকে আকর্ষণ করতে পারবেন। সুতরাং আপনি যদি জানতে চান যে আপনার মনের লুকোনো শক্তিকে কিভাবে জাগিয়ে তোলা যায় এবং আপনার জীবনকে আপনার ইচ্ছামতো কিভাবে ডিজাইন করা যায়, তাহলে এই পুরো সারাংশ আপনার জন্যে গেম চেঞ্জার প্রমাণিত হবে। এটি কেবল একটি বইয়ের সারমর্ম নয়, বরং একটি রোডম্যাপ যা আপনাকে আপনার স্বপ্নের জীবন পর্যন্ত নিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, চিন্তার শক্তি এবং আকর্ষণের নিয়ম। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার চিন্তা আপনার জীবনকে কতটা গভীরভাবে প্রভাবিত করে? অনেক সময় আমরা মনে করি যে সবকিছু আমাদের পরিস্থিতি, ভাগ্য বা অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে, কিন্তু সত্যি কথা হলো যে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামক হলো আমাদের নিজেদের চিন্তা ভাবনা। এই বইটি ম্যানিফেস্টেশন টেকনিক্সের প্রথম রহস্য উন্মোচন করে, চিন্তার শক্তি এবং আকর্ষণের নিয়ম। লেখক জাস্টিস ও ম্যালকম ব্যাখ্যা করেছেন যে যখন আপনি কোনো কিছু বারবার ভাবেন, তখন সেই চিন্তা আপনার অবচেতন মনের অংশ হয়ে যায় এবং অবচেতন মনই আপনার কাজ, সিদ্ধান্ত এবং জীবনের গতিপথ নির্ধারণ করে। ভাবুন, যদি আপনি বারবার বিশ্বাস করেন যে আপনি ধনী হতে পারবেন না বা আপনার কাছে ভালো সুযোগ আসে না, তাহলে আপনার মন সেই প্যাটার্নগুলি পুনরাবৃত্তি করতে থাকবে। কিন্তু যদি আপনি আপনার চিন্তা পরিবর্তন করেন, আপনার মনে বারবার সাফল্য, সুযোগ এবং ইতিবাচকতা পুনরাবৃত্তি করেন, তাহলে ধীরে ধীরে আপনার মন সেই দিকে কাজ করা শুরু করবে।
এটাই হলো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। এর অর্থ হলো যে আপনি যে বিষয়ের উপর মনোযোগ দেন তেমনই জিনিস আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। ধরুন আপনি আপনার জীবনে অর্থ, প্রেম বা সাফল্য চান, তাহলে আপনাকে প্রথমে আপনার মনকে সেই একই ফ্রিকোয়েন্সিতে সুর করতে হবে। আপনার চিন্তা, আপনার কথা এবং আপনার শক্তি একই দিকে থাকতে হবে, তবেই মহাবিশ্ব আপনাকে তেমনই দেওয়া শুরু করবে। এটাকে এইভাবে বুঝুন, আপনার মন একটি চুম্বকের মতো। যদি আপনি বারবার নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনি আপনার জীবনে নেগেটিভ অভিজ্ঞতাগুলিতে আকৃষ্ট করবেন। যদি আপনি পজিটিভ এবং কৃতজ্ঞতায় পূর্ণ থাকেন তাহলে আপনার জীবনে পজিটিভিটি এবং ভালো সুযোগ আসবে। এখন প্রশ্ন হলো, এটিকে প্রাযোগিকভাবে কিভাবে প্রয়োগ করা যায়? লেখক বলেছেন যে শুরুটা সচেতনতা দিয়ে হয়। আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি সারাদিন কি ভাবছেন। যদি আপনার চিন্তা বেশিরভাগই অভিযোগ, ভয় এবং সন্দেহের উপর ভিত্তি করে হয়, তাহলে আপনাকে অবিলম্বে সেগুলির ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। এর জন্য একটি সহজ টেকনিক হলো থট রিপ্লেসমেন্ট টেকনিক। যখনই আপনার মনে কোনো নেগেটিভ চিন্তা আসে, তখনই সেটিকে দ্রুত একটি পজিটিভ চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার মনে আসে যে আমি এই কাজটি কখনোই করতে পারবো না, তাহলে অবিলম্বে সেটিকে পরিবর্তন করে বলুন, আমি চেষ্টা করব এবং ধীরে ধীরে শিখে এটি করতে পারবো। এইভাবে আপনার মন ধীরে ধীরে নতুন প্রোগ্রামিং গ্রহণ করতে শুরু করবে। দ্বিতীয় ধাপ হলো ভিজুয়ালাইজেশন। যদি আপনি আপনার লক্ষ্যকে বারবার স্পষ্টভাবে আপনার মনে একটি পরিষ্কার ছবির মতো দেখেন, তাহলে আপনার অবচেতন মন সেটিকে সত্যি বলে মনে করতে শুরু করে এবং আপনার কাজগুলি সেই দিকে চালিত হতে থাকে। ভাবুন, যদি আপনি বারবার নিজেকে আপনার স্বপ্নের চাকরিতে কাজ করতে দেখেন, তাহলে আপনি এমন সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে শুরু করেন যা আপনাকে সেই দিকে নিয়ে যায়। তৃতীয় ধাপ হলো কৃতজ্ঞতা। আপনার কাছে যা অলরেডি আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত জরুরি। যখন আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানান, তখন আপনার স্পন্দন উচ্চ হয়ে যায় এবং আপনার কাছে আরও ভালো জিনিস আসতে শুরু করে। অধ্যায় 1-এর সারমর্ম এটাই যে আপনার লিমন পরিবর্তনের শুরু আপনার চিন্তাভাবনা থেকেই হয়। যদি আপনি সত্যিই আপনার স্বপ্নকে আকর্ষণ করতে চান, তাহলে আপনাকে আপনার মনকে সেই শক্তি এবং ফ্রিকোয়েন্সিতে সুর করতে হবে যেখানে আপনার স্বপ্নগুলি ইতিমধ্যেই বিদ্যমান। যখন আপনি এমনটা করবেন, তখন আপনি দেখবেন যে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলতে শুরু করবে, পথ সহজ হতে শুরু করবে এবং সুযোগগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে আসতে শুরু করবে। সুতরাং বন্ধুরা, প্রথম স্টেপ এটাই, আপনার চিন্তাভাবনার দিকে মনোযোগ দিন, কারণ আপনি যা ভাবেন সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। অধ্যায় 2, ভিজুয়ালাইজেশনের শিল্প এবং তার শক্তি। যখনই আমরা কোনো কিছুর কল্পনা করি, মস্তিষ্ক তাকে বাস্তবতা বলে ধরে নেয়। এটাই ভিজুয়ালাইজেশনের সবচেয়ে বড় শক্তি। মানুষের অবচেতন মন ছবি এবং অনুভূতির মাধ্যমে কাজ করে, কেবল শব্দের মাধ্যমে নয়। যখন আপনি কোনো স্বপ্ন বা লক্ষ্যকে বারবার আপনার চোখের সামনে পরিষ্কার ছবির মতো দেখেন, তখন আপনার মস্তিষ্ক সেই জিনিসটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করে। ধরুন, আপনি আপনার স্বপ্নের গাড়ি কিনতে চান। যদি আপনি কেবল সেই গাড়ির কথা ভেবে যান, কেবল চেয়েই যান, তাহলে হয়তো বছরের পর বছর ধরে কেবল সেটি ভেবেই যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে চোখ বন্ধ করেন, সেই গাড়ির স্টিয়ারিং ধরার কল্পনা করেন, তার ভেতরে বসার অনুভূতি অনুভব করেন, তাহলে আপনার মস্তিষ্ক এটিকে আপনার বাস্তবতা বানানোর চেষ্টা করবে। যখন অবচেতন মন সেই ছবিটিকে গ্রহণ করে নেয়, তখন আপনার সিদ্ধান্ত, অভ্যাস এবং শক্তি সেই দিকেই ঢলে পড়তে শুরু করে। ভিজুয়ালাইজেশন কেবল স্বপ্ন দেখার খেলা নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। নিউরোসায়েন্স বলে যে যখন আমরা কোনো কিছুকে ভিজুয়ালাইজ করি, তখন মস্তিষ্কের সেই একই নিউরনগুলি সক্রিয় হয় যা বাস্তবে সেই কাজ করার সময় সক্রিয় হয়। অর্থাৎ যদি আপনি বারবার সাফল্যের ছবি মনে তৈরি করেন, তাহলে আপনার মন ইতিমধ্যেই সেই পরিস্থিতিটি অনুভব করে ফেলেছে। এই কারণে যখন সেই সুযোগ বাস্তবে আসে, তখন আপনি ঘাবড়ে যান না, বরং আত্মবিশ্বাসী এবং প্রস্তুত থাকেন। অনেক ক্রীড়াবিদ এটি ব্যবহার করেন। অলিম্পিক খেলোয়াড়রা প্রতিযোগিতার আগে তাদের জয়ের কল্পনা করেন। তারা পোডিয়ামে দাঁড়িয়ে সোনার পদক নেওয়ার অনুভূতি ভিজুয়ালাইজ করেন। এর ফলস্বরূপ তাদের মস্তিষ্ক সেই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকে এবং পারফরম্যান্সে অসাধারণ ফলাফল আসে। এই একই জিনিস দৈনন্দিন জীবনেও কাজ করে। ভিজুয়ালাইজেশনের একটি বিশেষ দিক হলো, এটিকে যত বেশি আবেগপূর্ণ করা যায়, তার প্রভাব তত বাড়ে।
কেবল কল্পনা করা যথেষ্ট নয়, বরং সেই ছবিটিকে অনুভব করা জরুরি। যদি আপনি আপনার লক্ষ্য অর্জন করার সময় নিজেকে কল্পনা করেন, তাহলে সেই মুহূর্তের আনন্দ, উত্তেজনা এবং কৃতজ্ঞতাও অনুভব করুন। যখন আবেগ যুক্ত হয়, তখন মস্তিষ্ক সেই ছবিটিকে আরও দ্রুত বাস্তবতার দিকে ঠেলে দেয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ভিজুয়ালাইজেশনকে কেবল স্বপ্ন দেখার জন্য ব্যবহার করবেন না। এই কৌশলটি তখনই কাজ করে যখন এটিকে কর্মের সঙ্গে যুক্ত করা হয়। যদি আপনি আপনার কাঙ্ক্ষিত জীবনকে বারবার কল্পনা করেন কিন্তু তার জন্য পদক্ষেপ না নেন, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে এটিকে অবাস্তব বলে মনে করতে শুরু করবে। এই কারণে ভিজুয়ালাইজেশনের সঠিক পদ্ধতি হলো, প্রথমে আপনার লক্ষ্যকে কল্পনা করুন, তারপর তার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। একটি শক্তিশালী কৌশল হলো ভিশন বোর্ড তৈরি করা, অর্থাৎ আপনার স্বপ্নের ছবি, কোটেশন এবং প্রতীকগুলিকে একটি বোর্ডে লাগানো এবং প্রতিদিন সেটিকে দেখা। যখন বারবার সেই ছবিগুলি আপনার চোখের সামনে আসে, তখন মন তাকে তার ডিফল্ট বাস্তবতা বলে ধরে নেয়। ধীরে ধীরে আপনার ভেতর থেকে সন্দেহ এবং ভয় দূর হয়ে যায় এবং তার জায়গায় আত্মবিশ্বাস এবং সংকল্প চলে আসে। ভিজুয়ালাইজেশন সকালে এবং রাতে করা সবচেয়ে কার্যকর। সকালে এই কারণে যে আপনার মস্তিষ্ক সতেজ থাকে এবং দিনের শুরু ইতিবাচকতা দিয়ে হয়। রাতে এই কারণে যে অবচেতন মন ঘুমানোর সময়ও সেই ছবিটির উপর কাজ করে। তাই যদি আপনি প্রতিদিন 10-15 মিনিট সঠিক ভিজুয়ালাইজেশন করেন, তাহলে আপনার ম্যানিফেস্টেশন যাত্রা বহুগুণ দ্রুত হয়ে যায়। ভিজুয়ালাইজেশনের শিল্প আসলে আপনার কল্পনার শক্তিকে বাস্তবে রূপান্তরিত করার সবচেয়ে সহজ পথ। যখন মস্তিষ্ক এবং হৃদয় একসঙ্গে কোনো কিছুর ছবি তৈরি করতে শুরু করে, তখন মহাবিশ্ব সেটিকে আপনার জীবনে আকর্ষণ করে আনে। অধ্যায় 3, অ্যাফার্মেশনের শক্তি এবং তার বিজ্ঞান। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কেউ আপনাকে বারবার বলে যে আপনি ভালো, আপনার ক্ষমতা আছে, তখন ধীরে ধীরে আপনার বিশ্বাসও বেড়ে যায়? ঠিক এই একই জিনিস অ্যাফার্মেশনের ক্ষেত্রে ঘটে। অ্যাফার্মেশন মানে হলো ইতিবাচক বাক্য, যা আমরা বারবার পুনরাবৃত্তি করি, যাতে সেগুলির প্রভাব অবচেতন মনের উপর পড়ে। এই কৌশলটি সহজ মনে হলেও এর পেছনে গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। আমাদের অবচেতন মন শব্দ এবং পুনরাবৃত্তি খুব দ্রুত গ্রহণ করে। যখন আমরা বারবার নিজেদের বলি, আমি আত্মবিশ্বাসী, আমার মধ্যে সাফল্য পাওয়ার ক্ষমতা আছে, আমি প্রাচুর্য আকর্ষণ করছি, তখন ধীরে ধীরে এই শব্দগুলি বিশ্বাসে রূপান্তরিত হতে শুরু করে। প্রথমে মস্তিষ্ক বলে যে এটি সত্যি নয়, কিন্তু পুনরাবৃত্তির কারণে অবচেতন মন এটিকে নতুন বাস্তবতা হিসেবে মেনে নেয়। অ্যাফার্মেশন কাজ করার সবচেয়ে বড় কারণ হলো নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের মস্তিষ্ক পরিবর্তিত হতে পারে, নতুন নিউরাল পাথওয়ে তৈরি করতে পারে। যখন আমরা নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করি, তখন মস্তিষ্ক নতুন পথ তৈরি করে এবং পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এই কারণে যে ব্যক্তি প্রতিদিন নেতিবাচক আত্মকথন করে, সে তার সম্ভাবনা হারায়, আর যে ব্যক্তি ইতিবাচক অ্যাফার্মেশন বলে, সে সুযোগ আকর্ষণ করে। তবে অ্যাফার্মেশনকে সঠিকভাবে ব্যবহার করাও জরুরি। কেবল শব্দগুলিকে যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি করা যথেষ্ট নয়, অ্যাফার্মেশনকে অনুভব করতে হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি বলেন আমি আর্থিকভাবে স্বাধীন, তাহলে কেবল মুখ দিয়ে বলবেন না, বরং সেই স্বাধীনতার অনুভূতিকে হৃদয়ে আনার চেষ্টা করুন। যখন আবেগযুক্ত হয়, তখন অ্যাফার্মেশনগুলি খুব গভীর পর্যন্ত অবচেতন মনে প্রবেশ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যাফার্মেশনগুলি সর্বদা বর্তমানকালে হওয়া উচিত। অর্থাৎ আমি হব বা আমার থাকবের পরিবর্তে আমি আছি এবং আমার আছে বলা উচিত। কারণ অবচেতন মন ভবিষ্যৎ এবং বর্তমানের পার্থক্য করে না, সে যা শোনে তাকেই সত্য বলে ধরে নেয়। যদি আপনি বলেন আমি ধনী হব, তাহলে মস্তিষ্ক তাকে সর্বদা ভবিষ্যতে ঠেলে দেবে। কিন্তু যদি আপনি বলেন আমি ধনী, তাহলে অবচেতন মন তাকে বর্তমান বাস্তবতা হিসেবে বিবেচনা করবে। প্রতিদিন অ্যাফার্মেশন অনুশীলন করার সঠিক সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে। এই সময় অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে। আপনি চাইলে মিরর টেকনিকও ব্যবহার করতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে অ্যাফার্মেশন বলুন। প্রথমে অদ্ভুত মনে হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার আত্মবিশ্বাসে দারুণ পরিবর্তন আসবে। অ্যাফার্মেশন কেবল প্রাথমিক জীবনেই নয়, বরং কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য সব ক্ষেত্রেই কাজ করে। যদি আপনি নিজেকে বলেন আমার সম্পর্কগুলি সুস্থ এবং প্রেমময়, তাহলে আপনি নিজেই এমন মানুষকে আকর্ষণ করতে শুরু করেন। যদি আপনি বলেন আমার শরীর শক্তিশালী এবং উদ্যমী, তাহলে মস্তিষ্ক এবং শরীর সেই অনুযায়ী কাজ করতে শুরু করে।
তবে মনে রাখবেন, অ্যাফার্মেশন কেবল পুনরাবৃত্তি করা যথেষ্ট নয়, এটিকে কর্মের সঙ্গে একীভূত করা জরুরি। যদি আপনি বলেন আমি শৃঙ্খলিত, তাহলে প্রতিদিন শৃঙ্খলার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন। একইভাবে আমি একজন সফল উদ্যোক্তা বলার সাথে সাথে ব্যবসা সম্পর্কিত পদক্ষেপও নিতে থাকুন। যখন অ্যাফার্মেশন এবং কাজ একীভূত হয়, তখনই ম্যানিফেস্টেশনের আসল শক্তি প্রকাশিত হয়। অ্যাফার্মেশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আপনার আত্মচিত্র পরিবর্তন করে দেয়, এবং যখন আত্মচিত্র পরিবর্তিত হয় তখন পুরো জীবনটাই বদলে যায়। কারণ মানুষ সেটাই হয় যা সে নিজেকে নিয়ে ভাবে। যদি আপনি নিজেকে সক্ষম এবং যোগ্য মনে করেন, তাহলে মহাবিশ্ব সেই একই শক্তি আপনার কাছে ফিরিয়ে আনে। তাই অ্যাফার্মেশন কেবল শব্দ নয়, বরং আপনার নতুন পরিচয় তৈরির মাধ্যম। যখন আপনি প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশনগুলিকে হৃদয় থেকে বলেন, তখন ধীরে ধীরে আপনি সেই মানুষটি হয়ে ওঠেন যা আপনি সর্বদা কল্পনা করেছিলেন। অধ্যায় 4, ভিজুয়ালাইজেশন, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শিল্প। ভিজুয়ালাইজেশনকে ম্যানিফেস্টেশনের সবচেয়ে শক্তিশালী কৌশল হিসেবে বিবেচনা করা হয়। যদি আপনি কখনো মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকেন, তবে প্রতিটি বড় অর্জনের আগে মানুষ তাকে তার মস্তিষ্কে ভিজুয়ালাইজ করে। খেলোয়াড়রা মাঠে নামার আগে জয়ের দৃশ্য কল্পনা করে, সফল ব্যক্তিরা চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তার কল্পনা করে, এবং যারা তাদের স্বপ্নের জীবন আকর্ষণ করে তারা প্রথমে তাকে তাদের মনের চোখে দেখে। ভিজুয়ালাইজেশন মানে হলো আপনার ইচ্ছাকে মস্তিষ্কে এমনভাবে দেখা যেন সেগুলো আপনার জীবনের অংশ হয়ে গেছে। আমাদের অবচেতন মন ছবি এবং অনুভূতির মাধ্যমে সবচেয়ে দ্রুত শেখে। যখন আপনি নিজেকে একটি সুন্দর বাড়িতে বসবাস করতে দেখেন বা একটি সফল কর্মজীবন উপভোগ করতে দেখেন, তখন অবচেতন মন তাকে একটি বাস্তব অভিজ্ঞতা হিসেবে নথিভুক্ত করে। গবেষণায় দেখা গেছে যে যারা কেবল ভিজুয়ালাইজ করে এবং যারা সত্যি অনুশীলন করে, তাদের মস্তিষ্কের কার্যকলাপ প্রায় একই হয়। অর্থাৎ ভিজুয়ালাইজেশন আপনার মস্তিষ্ককে সাফল্যের জন্য আগে থেকেই প্রস্তুত করে তোলে। ভিজুয়ালাইজেশন করার সময় বিশদ বিবরণে মনোযোগ দেওয়া জরুরি। কেবল অস্পষ্ট ছবি দেখবেন না। যদি আপনি আপনার স্বপ্নের গাড়ি ভিজুয়ালাইজ করেন, তাহলে তার রং, গন্ধ, স্টিয়ারিংয়ের স্পর্শ এবং গাড়ি চালানোর সময় আসা আনন্দ সবকিছু কল্পনা করুন। যখন ভিজুয়ালাইজেশন আরও বিশদ হয়, তখন অবচেতন মন তাকে বাস্তব বলে ধরে নেয় এবং মহাবিশ্ব সেই একই শক্তি আপনার দিকে পাঠায়। ভিজুয়ালাইজেশনের দ্বিতীয় রহস্য হলো অনুভূতি। যদি আপনি কেবল কল্পনা করেন কিন্তু ভেতর থেকে খালি অনুভব করেন, তাহলে তার প্রভাব অর্ধেক থেকে যাবে। কিন্তু যদি আপনি ভিজুয়ালাইজ করার সময় আনন্দ, কৃতজ্ঞতা এবং উত্তেজনা অনুভব করেন, তাহলে স্পন্দনগুলি খুব দ্রুত হয়ে যায়। মহাবিশ্ব স্পন্দনের ওপর কাজ করে। যখন আপনার অনুভূতিগুলি উচ্চ স্পন্দনশীল হয়, তখন আপনি সুযোগ, মানুষ এবং পরিস্থিতি আকর্ষণ করেন যা আপনার স্বপ্ন পূরণ করে। ভিজুয়ালাইজেশন করার সবচেয়ে ভালো উপায় হলো ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন অনুশীলন। প্রতিদিন সকালে বা রাতে কিছু মিনিট শান্ত হয়ে বসে আপনার চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং আপনার লক্ষ্যের একটি চলচ্চিত্র মস্তিষ্কে চালান। নিজেকে দেখুন যেন আপনি ইতিমধ্যেই সেই লক্ষ্য অর্জন করে ফেলেছেন। উদাহরণস্বরূপ, যদি আপনার স্বপ্ন হয় আর্থিক স্বাধীনতা, তাহলে নিজেকে ঋণমুক্ত জীবন উপভোগ করতে দেখুন, ভ্রমণ করতে এবং পরিবারের সাথে খুশি থাকতে কল্পনা করুন। যত স্পষ্ট করে আপনি দেখবেন, তত দ্রুত তা বাস্তবে পরিণত হবে। ভিজুয়ালাইজেশনের সময় একটি শক্তিশালী সরঞ্জাম হলো ভিশন বোর্ড। এতে আপনি আপনার লক্ষ্যের ছবি, কোটেশন এবং প্রতীকগুলি লাগান। এটিকে এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখ পড়ে। প্রতিবার যখন আপনি ভিশন বোর্ড দেখেন, অবচেতন মনকে মনে করিয়ে দেওয়া হয় যে আপনাকে কোন দিকে যেতে হবে। অনেক মানুষ ভিশন বোর্ডের মাধ্যমে জীবন পরিবর্তনকারী ফলাফল অর্জন করেছেন। তবে মনে রাখবেন, ভিজুয়ালাইজেশন মানে কেবল স্বপ্ন দেখা নয়, এটি আপনার মস্তিষ্ক এবং কাজগুলিকে সারিবদ্ধ করার একটি প্রক্রিয়া। যখন অবচেতন মন বারবার একই ছবি পায়, তখন এটি আপনাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। অর্থাৎ ভিজুয়ালাইজেশন বীজ রোপণ করে এবং কাজ সেই বীজগুলিকে বাড়িয়ে তোলে। কর্ম ছাড়া ভিজুয়ালাইজেশন দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে। ভিজুয়ালাইজেশনের আরেকটি রহস্য হলো ধারাবাহিকতা। আপনি কেবল একবার কল্পনা করে অলৌকিক ঘটনা আশা করতে পারবেন না। এটি প্রতিদিনের অনুশীলন, যেমন জিমে ওয়ার্কআউট করা। ধীরে ধীরে এই অভ্যাস অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করে এবং আপনার বিশ্বাস, চিন্তাভাবনা এবং আচরণ পরিবর্তন হতে শুরু করে। ভিজুয়ালাইজেশন কেবল সম্পদ এবং সাফল্য পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটিকে স্বাস্থ্য, সম্পর্ক এবং অভ্যন্তরীণ শান্তিতেও ব্যবহার করা যেতে পারে। আপনি নিজেকে সুস্থ কল্পনা করতে পারেন, প্রেমময় সম্পর্ক অনুভব করতে পারেন, বা একটি শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ জীবন ভিজুয়ালাইজ করতে পারেন। অবশেষে ভিজুয়ালাইজেশন আমাদের শেখায় যে কল্পনা কেবল ফ্যান্টাসি নয়, এটি আমাদের ভবিষ্যতের ব্লুপ্রিন্ট।
যখন আপনি বারবার নিজেকে এমনভাবে ভিজুয়ালাইজ করেন যেমন আপনি হতে চান, তখন মহাবিশ্ব সেই ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে। অধ্যায় 5, অ্যাফার্মেশন, শব্দের শক্তি দিয়ে বাস্তবতা পরিবর্তন। আমাদের শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এগুলো হলো স্পন্দন যা সরাসরি আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে। ম্যানিফেস্টেশন টেকনিক্সে অ্যাফার্মেশন একটি অত্যন্ত শক্তিশালী সরঞ্জাম। অ্যাফার্মেশন মানে হলো ইতিবাচক বর্তমানকালের বাক্য যা বারবার পুনরাবৃত্তি করে অবচেতন মনকে পুনঃপ্রোগ্রাম করা। যদি আপনি বারবার বলেন যে আমি আত্মবিশ্বাসী, আমি সক্ষম এবং আমি সাফল্য আকর্ষণ করছি, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে এবং আপনার কাজগুলি সেই অনুযায়ী আকার ধারণ করে। অবচেতন মনের কোনো ফিল্টার থাকে না, এটি সত্য এবং মিথ্যের পার্থক্য করতে পারে না। যদি আপনি ইতিবাচক অ্যাফার্মেশন বলেন, তাহলে অবচেতন মন সেগুলিকে বাস্তব ধরে নিয়ে বিশ্বাস তৈরি করে। সেই বিশ্বাসগুলি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে এবং চিন্তাভাবনা আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। আচরণ আপনার ফলাফল নির্ধারণ করে। এই কারণেই অ্যাফার্মেশনগুলি জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে। অ্যাফার্মেশনের কিছু সোনালি নিয়ম আছে। প্রথমত, সর্বদা বর্তমানকালে বলুন। ভবিষ্যৎকালে বলা অ্যাফার্মেশনগুলি ততটা শক্তিশালী হয় না। উদাহরণস্বরূপ, আমি একদিন ধনী হব বললে অবচেতন মনকে সংকেত দেওয়া হয় যে এটি এখনও ঘটেনি, এটি দূরের একটি জিনিস। কিন্তু যদি আপনি বলেন যে আমি সমৃদ্ধ, আমার জীবন সম্পদ এবং সুযোগে পূর্ণ, তাহলে অবচেতন মন তাকে বর্তমান বাস্তব হিসেবে ধরে নিয়ে সারিবদ্ধ হতে শুরু করে। দ্বিতীয় নিয়ম হলো স্পষ্টতা। অ্যাফার্মেশনগুলি অস্পষ্ট হওয়া উচিত নয়। আমি সফল একটি ভালো শুরু। কিন্তু যদি আপনি বলেন যে আমি একজন অনুপ্রেরণামূলক উদ্যোক্তা যে প্রতিদিন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে, তাহলে তার প্রভাব বহু গুণ বেড়ে যায়। নির্দিষ্ট অ্যাফার্মেশনগুলি অবচেতন মনকে আরও স্পষ্ট নির্দেশ দেয়। তৃতীয়ত, অ্যাফার্মেশনে আবেগ থাকতে হবে। কেবল যান্ত্রিক পুনরাবৃত্তি করলে খুব বেশি প্রভাব পড়ে না। যখন আপনি অ্যাফার্মেশন বলেন, তখন ভেতর থেকে উত্তেজনা, কৃতজ্ঞতা এবং বিশ্বাস অনুভব করুন। কল্পনা করুন যে আপনার জীবন ঠিক তেমনই যেমন আপনি অ্যাফার্ম করছেন। আবেগ সেই অ্যাফার্মেশনের ফ্রিকোয়েন্সিকে প্রশস্ত করে তোলে। অ্যাফার্মেশনগুলিকে দৈনন্দিন রুটিনের অংশ করা অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে অ্যাফার্মেশন বলা সবচেয়ে শক্তিশালী উপায়। মিরর ওয়ার্ক আপনাকে আপনার শব্দ এবং ছবি উভয় দিয়ে সংযুক্ত করে। রাতের রুটিনে ঘুমানোর আগে অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করাও কার্যকর হয়, কারণ সেই সময় অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। অ্যাফার্মেশনগুলিকে ভিজুয়ালাইজেশন এবং কৃতজ্ঞতা অনুশীলনের সাথে একত্রিত করলে ম্যানিফেস্টেশন আরও দ্রুত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাফার্মেশন হয় আমি আর্থিক স্বাধীনতা উপভোগ করছি, তাহলে তার সাথে এটাও অনুভব করুন যে এটি ইতিমধ্যে আপনার কাছে আছে এবং সেই স্বাধীনতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হন। এটি ভবিষ্যৎকে বর্তমানে টেনে আনার সবচেয়ে কার্যকর উপায়। আরেকটি ব্যবহারিক উপায় হলো জার্নালিং। প্রতিদিন আপনার অ্যাফার্মেশনগুলি লিখুন। পুনরাবৃত্তি কেবল বলার মাধ্যমে নয়, লেখার মাধ্যমেও অবচেতন মনে গভীরভাবে নথিভুক্ত হয়। আপনি আপনার নোটবুককে অ্যাফার্মেশন ডায়েরি বানাতে পারেন এবং প্রতিদিন কমপক্ষে 10 বার লিখতে পারেন। অ্যাফার্মেশন কেবল সম্পদ এবং কর্মজীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনি স্বাস্থ্যের জন্য অ্যাফার্ম করতে পারেন, আমার শরীর শক্তিশালী, সুস্থ এবং উদ্যমী। সম্পর্কের জন্য আমি প্রেম এবং সম্মান আকর্ষণ করছি। আত্মবিশ্বাসের জন্য আমি নির্ভীক এবং প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাফার্মেশন আত্মসন্দেহকে প্রতিস্থাপন করে। প্রায়শই মানুষ নিজের সাথে নেতিবাচক কথা বলে, যেমন আমি সক্ষম নই, আমার দ্বারা হবে না। অ্যাফার্মেশন এই ভেতরের সমালোচককে নীরব করে ভেতরের উৎসাহদাতা তৈরি করে। যত বেশি আপনি ইতিবাচক অ্যাফার্মেশন পুনরাবৃত্তি করেন, তত দ্রুত আপনার চিন্তা পরিবর্তিত হয় এবং আপনার বাস্তবতা স্থানান্তরিত হতে শুরু করে। অ্যাফার্মেশন আমাদের মনে করিয়ে দেয় যে শব্দ কেবল আওয়াজ নয়, এগুলি হলো বীজ যা অবচেতন মনে রোপণ করা হয় এবং সময় এলে বাস্তবে বেড়ে ওঠে। সঠিক অ্যাফার্মেশন নির্বাচন করে এবং সেগুলিকে ধারাবাহিকভাবে অনুশীলন করে যে কোনো মানুষ তার জীবনের দিক পরিবর্তন করতে পারে। অধ্যায় 6, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার শক্তি দিয়ে প্রাচুর্য উন্মোচন। ম্যানিফেস্টেশনের আসল রহস্য কেবল চাওয়া বা ভিজুয়ালাইজ করার মধ্যে নয়, বরং তার জন্য কৃতজ্ঞতা অনুভব করার মধ্যে নিহিত। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড ম্যানিফেস্টেশনের সবচেয়ে চৌম্বকীয় শক্তি। যখন মানুষ আন্তরিকভাবে কৃতজ্ঞতা অনুভব করে, তখন সে মহাবিশ্বকে সংকেত দেয় যে তাকে আরও বেশি আশীর্বাদ আকর্ষণ করতে হবে। কৃতজ্ঞতা সহজ মনে হয়, কিন্তু এর প্রভাব গভীর। ভাবুন, যখনই কেউ আপনাকে একটি ছোট উপহার দেয় এবং আপনি হৃদয় থেকে ধন্যবাদ বলেন, তখন দাতা আরও বার দেওয়ার ইচ্ছা করে। মহাবিশ্ব একইভাবে কাজ করে।
যখন আপনি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকেন, যেমন সকালের তাজা বাতাস, পরিবারের সঙ্গ বা প্রতিদিনের খাবার, তখন মহাবিশ্ব বোঝে যে আপনি প্রাচুর্যকে মূল্য দেন এবং আপনাকে আরও সুযোগ পাঠায়। কৃতজ্ঞতা আপনার স্পন্দনকে অবিলম্বে উচ্চ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। যখন আপনি অভিযোগ করেন তখন আপনার শক্তি কমে যায়, কিন্তু যেই আপনি মনোযোগ পরিবর্তন করে কৃতজ্ঞতা অনুভব করেন, তখনই আপনার ভেতরে পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হয়, যা সফলতা, সম্পদ এবং সুখকে চুম্বকের মতো আকর্ষণ করে। অবচেতন মনের ওপর কৃতজ্ঞতার প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়। যখন আপনি প্রতিদিন কৃতজ্ঞতাসূচক উক্তি লেখেন বা বলেন, তখন অবচেতন মন নথিভুক্ত করে যে আপনার কাছে ইতিমধ্যেই অনেক প্রাচুর্য আছে। আর যখন অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে আপনি সমৃদ্ধ, তখন আপনার আচরণ, সিদ্ধান্ত এবং কাজগুলি সেই বিশ্বাসকে প্রতিফলিত করতে শুরু করে। এই কাজগুলিই আপনাকে নতুন সুযোগ এবং সম্পদের দিকে নিয়ে যায়। ব্যবহারিকভাবে কৃতজ্ঞতা অনুশীলন করার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ উপায় হলো কৃতজ্ঞতা জার্নাল। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। শুরুতে এগুলি ছোট ছোট জিনিস হবে, যেমন আমি কৃতজ্ঞ যে আজ আমি ভালো খাবার পেয়েছি। কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দিক খুঁজে বের করতে শিখবে। দ্বিতীয় উপায় হলো ধন্যবাদ হাঁটা। প্রতিদিন কিছুক্ষণ হাঁটার জন্য যান এবং হাঁটতে হাঁটতে প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। আমার স্বাস্থ্যের জন্য ধন্যবাদ, এই তাজা বাতাসের জন্য ধন্যবাদ, আমার কাছে আসা সুযোগের জন্য ধন্যবাদ। এই অনুশীলনটি কেবল আপনাকে উদ্যমীই করবে না, বরং আপনার ভেতরে প্রাকৃতিক ইতিবাচকতাও ভরে দেবে। কৃতজ্ঞতাকে অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন অনুশীলনের সাথে মেশালে তা আরও শক্তিশালী হয়। যদি আপনার অ্যাফার্মেশন হয় আমি আর্থিক স্বাধীনতা আকর্ষণ করছি, তাহলে তার সাথে এটাও অনুভব করুন যেটি ইতিমধ্যেই আপনার কাছে আছে এবং সেই স্বাধীনতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হন। এটি ভবিষ্যৎকে বর্তমানে টেনে আনার সবচেয়ে কার্যকর উপায়। কৃতজ্ঞতার একটি লুকানো সুবিধা হলো যে এটি তুলনা এবং ঈর্ষাকে শেষ করে। যখন মানুষ অন্যের সফলতা দেখে হিংসা করে, তখন তার শক্তি নেতিবাচক হয়ে যায়। কিন্তু যদি সে তার যাত্রার জন্য কৃতজ্ঞ থাকে, তাহলে তার মনোযোগ বৃদ্ধির ওপর থাকে, অন্যের সাথে তুলনা করার ওপর নয়। এই মানসিকতায় ম্যানিফেস্টেশনকে দ্রুত গতি দেয়। কৃতজ্ঞতা সম্পর্কগুলিকেও রূপান্তরিত করে। যখন আপনি আপনার প্রিয়জনদের প্রকাশ্যে প্রশংসা করেন, তখন আপনার বন্ধন মজবুত হয়। যখন আপনি মানুষের ভালো দিকগুলিকে স্বীকার করেন, তখন সে পজিটিভিটি গুণিত হয়ে আপনার কাছে ফিরে আসে। মহাবিশ্বের সহজ নিয়ম হলো, যে শক্তি আপনি পাঠান সেটাই ফিরে আসে। যদি আপনি অভিযোগ এবং নেতিবাচকতা পাঠান, তাহলে তেমনই আকর্ষণ করবেন। কিন্তু যদি কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা পাঠান, তাহলে প্রাচুর্য, শান্তি এবং আনন্দ আকর্ষণ করবেন। কৃতজ্ঞতা প্রকৃতই ম্যানিফেস্টেশনের ভিত্তি। ভিজুয়ালাইজেশন দিক নির্দেশনা দেয়, অ্যাফার্মেশন অবচেতন মনকে প্রোগ্রাম করে, কিন্তু কৃতজ্ঞতা সেই পুরো শক্তিকে নোঙর করে এবং মহাবিশ্বকে দ্রুত সংকেত পাঠায় যে আপনি প্রস্তুত এবং যোগ্য। এই কারণেই যদি আপনি ম্যানিফেস্টেশন টেকনিক শিখছেন, তাহলে কৃতজ্ঞতাকে আপনার দৈনন্দিন প্রশিক্ষণের সবচেয়ে কেন্দ্রীয় অংশ করুন। অধ্যায় 7 অ্যাকশন, অনুপ্রাণিত পদক্ষেপ দিয়ে ম্যানিফেস্টেশনকে বাস্তবে রূপান্তরিত করা। ম্যানিফেস্টেশন কেবল চিন্তা করা এবং অনুভব করার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি কাজ না করা হয়, তাহলে স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না। এই কারণেই জাস্টিস ও ম্যালকম অনুপ্রাণিত কর্মের ওপর এত জোর দিয়েছেন। অনুপ্রাণিত কর্ম মানে হলো সেই পদক্ষেপগুলি যা আপনার স্বজ্ঞাততা থেকে আসে, যার মধ্যে উত্তেজনা এবং উদ্দেশ্য ভরা থাকে এবং যা আপনার লক্ষ্যের সঙ্গে স্বাভাবিকভাবেই সারিবদ্ধ হয়। অনেক মানুষ মনে করে যে ম্যানিফেস্টেশনের অর্থ হলো কেবল ইতিবাচক চিন্তা করা এবং জাদু হওয়ার জন্য অপেক্ষা করা। কিন্তু সত্যি কথা হলো, মহাবিশ্ব আপনাকে সুযোগ দেয় এবং সেই সুযোগগুলিতে অনুপ্রাণিত পদক্ষেপ নেওয়া আপনার দায়িত্ব। কল্পনা করুন যে আপনি একটি জাহাজের ক্যাপ্টেন। আপনি আপনার জাহাজের দিক নির্ধারণ করতে পারেন, ভিজুয়ালাইজেশন, আপনার ক্রুকে অনুপ্রাণিত করতে পারেন, অ্যাফার্মেশন, এবং সমুদ্রের প্রতি কৃতজ্ঞ হতে পারেন, কৃতজ্ঞতা। কিন্তু যতক্ষণ না আপনি পাল তুলবেন এবং পথে এগিয়ে যাবেন, ততক্ষণ জাহাজ তীরে পৌঁছবে না। অনুপ্রাণিত কর্ম মানে হলো এমন পদক্ষেপ নেওয়া যা আপনার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যা আপনি আন্তরিকভাবে উত্তেজনাপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ অনুভব করেন। এটি কোনো কঠোর চাপ নয়, বরং প্রাকৃতিক প্রবাহে নেওয়া পদক্ষেপ। উদাহরণস্বরূপ, যদি আপনি আর্থিক প্রাচুর্য ম্যানিফেস্ট করতে চান, তাহলে অনুপ্রাণিত কর্ম হতে পারে কোনো নতুন দক্ষতা শেখা, আপনার কাজকে আরও ভালো করে উপস্থাপন করা বা কোনো নতুন প্রকল্পের জন্য উদ্যোগ নেওয়া।
স্পষ্টতা ছাড়া কাজ কখনো সঠিক ফলাফল দেয় না। এই কারণেই প্রথমে স্পষ্ট করা জরুরি যে আপনি কি চান এবং কেন চান। স্পষ্টতা আপনাকে সেই কাজগুলি ফিল্টার করতে সাহায্য করে যা আপনার স্বপ্নের সাথে যুক্ত। প্রতিবার যখন কোনো সুযোগ আসে তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার ম্যানিফেস্টেশন লক্ষ্যের সাথে সারিবদ্ধ? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবিলম্বে পদক্ষেপ নিন। কাজ করার পাশাপাশি ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। অনেক সময় মানুষ শুরুতে অনুপ্রাণিত থাকে কিন্তু একটু পরিশ্রম বা সংগ্রাম দেখে পিছিয়ে যায়। কিন্তু ম্যানিফেস্টেশনের আসল জাদু তখন ঘটে যখন আপনি ক্রমাগত ছোট ছোট পদক্ষেপ নিতে থাকেন। এই ছোট ছোট পদক্ষেপগুলি একত্রিত হয়ে বড় পরিবর্তন আনে। কাজ আপনার শক্তিকে গতি দেয়। কল্পনা করুন যে আপনি উন্নত স্বাস্থ্য আকর্ষণ করতে চান। ভিজুয়ালাইজেশনে আপনি আপনার সুস্থ সংস্করণকে দেখেন। অ্যাফার্মেশনে বলেন, আমি শক্তিশালী এবং সুস্থ। কিন্তু যদি আপনি জাঙ্ক ফুড খেতে থাকেন এবং ব্যায়াম এড়িয়ে যান তাহলে ম্যানিফেস্টেশন অসম্পূর্ণ থেকে যাবে। যেই আপনি ব্যায়াম করা শুরু করেন এবং সঠিক খাদ্য গ্রহণ করেন, আপনার শক্তি এবং বিশ্বাস দুই গুণিত হয়ে যায়। আরেকটি বিষয় হলো, অনুপ্রাণিত কর্ম সবসময় কষ্টসাধ্য মনে হয় না। কখনো কখনো এটি খুব স্বাভাবিক মনে হয়, যেন মহাবিশ্ব আপনাকে ছোট ছোট সংকেত দিচ্ছে এবং আপনাকে কেবল সেগুলিকে অনুসরণ করতে হবে। যখন আপনি সারিবদ্ধ থাকেন তখন সিদ্ধান্তগুলি সহজ মনে হয় এবং আপনি জানতে পারেন যে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। ভয় এবং সন্দেহ কাজ করা থেকে বিরত রাখে। অনেক মানুষ ভাবে, যদি আমি ব্যর্থ হই। কিন্তু ম্যানিফেস্টেশনের যাত্রায় ব্যর্থতা কোনো বাধা নয়, বরং এটি নির্দেশনা। প্রতিটি ভুল পদক্ষেপ আপনাকে একটি শিক্ষা দেয় এবং আপনাকে সঠিক দিকে ঠেলে দেয়। তাই অনুপ্রাণিত কর্ম মানে হলো ভয়কে গ্রহণ করা এবং তা সত্ত্বেও এগিয়ে যাওয়া। কাজ আপনার অবচেতন মনকেও পুনঃপ্রোগ্রাম করে। যখন আপনি ক্রমাগত সারিবদ্ধ পদক্ষেপ নেন তখন অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে আপনার লক্ষ্যগুলি অর্জনযোগ্য। এই বিশ্বাসই আপনাকে আরও সুযোগ আকর্ষণ করায়। কাজ এবং বিশ্বাসের এই চক্র এমন এক অদম্য শক্তি তৈরি করে যার দ্বারা ম্যানিফেস্টেশন দ্রুত হয়। ম্যানিফেস্টেশন সবসময় একটি সহসৃষ্টি প্রক্রিয়া। মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত, মানুষ এবং পরিস্থিতি পাঠায়, কিন্তু আপনাকে সেগুলিকে ধরে এগিয়ে যেতে হয়। কাজই সেই চাবি যা স্বপ্নকে কল্পনা থেকে বের করে বাস্তবে নিয়ে আসে। সুতরাং মনে রাখবেন, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং কৃতজ্ঞতা আপনাকে সঠিক শক্তিতে রাখে, কিন্তু কাজ সেই শক্তিকে আকার দেয়। অনুপ্রাণিত কর্ম ছাড়া ম্যানিফেস্টেশন কেবল একটি স্বপ্ন হয়ে থেকে যায়। মহাবিশ্ব তাদের পুরস্কৃত করে যারা তাদের শক্তি এবং পদক্ষেপের মাধ্যমে দেখায় যে তারা তাদের লক্ষ্যকে সত্যি করার জন্য প্রস্তুত। অধ্যায় 8, বিচ্ছিন্নতা, ছেড়ে দেওয়া এবং প্রক্রিয়াকে বিশ্বাস করা। ম্যানিফেস্টেশনের যাত্রায় সবথেকে শক্তিশালী কিন্তু সবথেকে কঠিনতম পদক্ষেপটি হল বিচ্ছিন্নতা, অর্থাৎ আপনার আকাঙ্ক্ষাগুলির সাথে যুক্ত অস্থিরতা এবং ক্রমাগত নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা লক্ষ্য নির্ধারণ করার পর এতটাই বেশি মনোযোগ দিই যে এক ধরনের হতাশা সৃষ্টি হয় এবং এই হতাশা ম্যানিফেস্টেশনের শক্তিকে অবরুদ্ধ করে দেয়। বিচ্ছিন্নতা মানে এই নয় যে আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি যত্ন করবেন না। এর অর্থ হলো আপনি আপনার লক্ষ্যগুলি সম্পর্কে সম্পূর্ণ স্পষ্টতা রাখবেন, মহাবিশ্বকে বিশ্বাস করবেন এবং ফলাফলের ওপর আবেশী নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন। সহজ কথায়, যখন আপনি আপনার বীজ রোপণ করেছেন তখন বারবার মাটি খুঁড়ে দেখার দরকার নেই যে এটি অঙ্কুরিত হচ্ছে কিনা। আপনার দায়িত্ব হলো জল এবং সূর্যালোক দেওয়া, কিন্তু বৃদ্ধির কাজটি প্রকৃতির ওপর ছেড়ে দেওয়া। বিচ্ছিন্নতা আন্তরিক শান্তি নিয়ে আসে। যখন আপনি লক্ষ্যগুলি নিয়ে উদ্বিগ্ন থাকেন তখন আপনার ভেতরে সন্দেহ, ভয় এবং নেতিবাচক চিন্তা তৈরি হয় এবং এই স্পন্দনগুলি আপনার ম্যানিফেস্টেশনকে ধীরগতি করে দেয়। কিন্তু যখন আপনি স্বচ্ছন্দ থাকেন এবং বিশ্বাস করেন যে মহাবিশ্ব আপনার অনুকূলে কাজ করছে, তখন আপনার শক্তি উচ্চ স্পন্দনশীল থাকে এবং সঠিক জিনিসগুলি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হতে শুরু করে। বিচ্ছিন্নতার সবথেকে ভালো উপায় হলো কৃতজ্ঞতা প্র্যাকটিস করা। যখন আপনি আপনার কাছে যা আছে তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হন, তখন আপনার মনোযোগ অভাবের ওপর থেকে প্রাচুর্যের দিকে স্থানান্তরিত হয়। এই মানসিকতার পরিবর্তন আপনাকে বিশ্বাস দেয় যে আপনি যা চান তা সঠিক সময় আপনার কাছে আসবে। আরেকটি উপায় হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হার মেনে নেওয়া নয়,
বরং গ্রহণ করা। এর অর্থ হলো, আমি আমার সেরা পদক্ষেপগুলি নিয়েছি, এখন আমি মহাবিশ্বকে ফলশ্রুত ঘটনাগুলি আকার দিতে অনুমতি দিই। এই মনোভাব আপনার অবচেতন মনকে শান্ত করে এবং প্রতিরোধ কমায়। বিচ্ছিন্নতা মানে এটাও যে আপনি আপনার ম্যানিফেস্টেশনের একাধিক সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নির্দিষ্ট চাকরি ম্যানিফেস্ট করে থাকেন, তাহলে হতে পারে মহাবিশ্ব আপনাকে সেই চাকরির চেয়েও ভালো সুযোগ এনে দেবে। কিন্তু যদি আপনি কেবল সেই একটি ফলের ওপর জোর দেন, তাহলে আপনি সেই ভালো সম্ভাবনাটি মিস করতে পারেন। বিচ্ছিন্নতা আপনাকে নমনীয়তা দেয় এবং অপ্রত্যাশিত আশীর্বাদ গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। অনেক মানুষ মনে করে যে বিচ্ছিন্নতা মানে হলো প্রচেষ্টা বন্ধ করে দেওয়া, কিন্তু তা নয়। বিচ্ছিন্নতা মানে হলো কাজ করা, কিন্তু ফলাফলের সাথে আঁকড়ে না থাকা। যখন আপনি অনুপ্রাণিত পদক্ষেপ নেন এবং তারপর ফলাফলকে ছেড়ে দেন, তখন আপনার ভেতরে একটি প্রাকৃতিক প্রবাহ আসে এবং এই প্রবাহ ম্যানিফেস্টেশনকে দ্রুত করে। বিচ্ছিন্নতা আপনাকে অভ্যন্তরীণ স্বাধীনতা দেয়। যখন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলির দাস না থাকেন, তখন আপনার ভেতরে গভীর সুখের অনুভূতি আসে। এই সুখ নিজেই একটি চৌম্বকীয় শক্তি, যা আরও বেশি ইতিবাচক অভিজ্ঞতা আকর্ষণ করে। প্রায়শই বিচ্ছিন্নতাকে ধৈর্যের সাথে যুক্ত করা হয়। ধৈর্য মানে হলো সঠিক সময়কে বিশ্বাস করা। মহাবিশ্বের ঘড়ি সবসময় আমাদের ঘড়ির থেকে আলাদা হয়। কখনো কখনো দেরি হয় কারণ আমরা আরও পরিপক্ক হয়ে উঠি বা সঠিক সুযোগগুলি সারিবদ্ধ হয়। বিচ্ছিন্নতা আমাদের এই দৈব সময়কে গ্রহণ করতে শেখায়। সুতরাং ম্যানিফেস্ট করার সময় একটি ভারসাম্য তৈরি করতে শিখুন। আপনি কি চান সে সম্পর্কে স্পষ্ট থাকুন, অনুপ্রাণিত কাজ করুন, কৃতজ্ঞতার সাথে বর্তমান মুহূর্ত উপভোগ করুন এবং তারপর ফলাফলকে ছেড়ে দিন। এটাই বিচ্ছিন্নতার আসল শক্তি। যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তখন মহাবিশ্ব আপনার জীবনে অলৌকিক ঘটনা উন্মোচন করার সুযোগ পায়। অধ্যায় 9, অনুপ্রাণিত পদক্ষেপ, চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করা। ম্যানিফেস্টেশন কেবল চিন্তা করা এবং অনুভব করার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি কাজ না করা হয়, তাহলে স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না। এই কারণেই জাস্টিস ও ম্যালকম অনুপ্রাণিত কর্মের ওপর এত জোর দিয়েছেন। অনুপ্রাণিত কর্ম মানে হলো সেই পদক্ষেপগুলি যা আপনার সজ্জাগত থেকে আসে, যার মধ্যে উত্তেজনা এবং উদ্দেশ্য ভরা থাকে এবং যা আপনার লক্ষ্যের সাথে স্বাভাবিকভাবেই সারিবদ্ধ হয়। অনেক মানুষ মনে করে যে ম্যানিফেস্টেশনের অর্থ হলো কেবল অ্যাফার্মেশন বলা, ভিজুয়ালাইজেশন করা এবং তারপর জাদু হওয়ার জন্য অপেক্ষা করা। কিন্তু সত্যি কথা হলো, মহাবিশ্ব তখনই সাড়া দেয় যখন আপনিও কর্মে প্রবৃত্ত হন। কর্ম একটি সংকেত যে আপনি আপনার লক্ষ্যের জন্য আন্তরিক। এই সংকেত আপনার অবচেতন এবং মহাবিশ্ব উভয়কেই সক্রিয় করে। অনুপ্রাণিত কর্মের বৈশিষ্ট্য হলো এতে কোনো জোর থাকে না। যখন আপনি অনুপ্রাণিত হন, তখন কাজ করা সহজ মনে হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি আর্থিক স্বাধীনতা ম্যানিফেস্ট করছেন, তাহলে হতে পারে আপনার হঠাৎ কোনো ব্যবসার ধারণার চিন্তা আসবে বা কোনো বইয়ের সুপারিশ পাবেন যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে। এমন সংকেতগুলিকে উপেক্ষা করবেন না, এগুলি আপনার ম্যানিফেস্টেশন যাত্রার অংশ। অনুপ্রাণিত কর্ম এবং কঠিন কর্মের মধ্যে পার্থক্য আছে। কঠিন কর্মে সংগ্রাম, হতাশা এবং প্রতিরোধ থাকে। অনুপ্রাণিত কর্ম অনায়াসে মনে হয়, কারণ এটি আপনার অভ্যন্তরীণ সামঞ্জস্য থেকে আসে। আপনি নিজেকে ক্লান্ত করার পরিবর্তে অনুপ্রাণিত অনুভব করেন। এটি তেমনই যেমন কোনো সঙ্গীতজ্ঞ হঠাৎ একটি সুর পেয়ে যায় এবং সে ঘন্টার পর ঘন্টা ক্লান্তি ছাড়া বাজাতে থাকে। অনুপ্রাণিত কর্ম করার জন্য আপনাকে প্রথমে আপনার অভ্যন্তরীণ নির্দেশনার দিকে মনোযোগ দিতে হবে। ধ্যান আর জার্নালিং এর জন্য শক্তিশালী সরঞ্জাম। যখন আপনি মনকে শান্ত করেন, তখন ছোট ছোট সজ্জাগত সংকেত পান। এই সংকেতগুলোই আপনার দিক নির্ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ছোট ধারাবাহিক পদক্ষেপ নেওয়া। অনেক সময় মানুষ বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যায় এবং কাজই করে না। কিন্তু যখন আপনি অনুপ্রাণিত ছোট পদক্ষেপ নেন, তখন মহাবিশ্ব আপনাকে পরবর্তী পদক্ষেপের স্পষ্টতা দেয়। যেমন অন্ধকারে হাঁটার সময় পুরো রাস্তা দেখা যায় না, কিন্তু প্রতিটি পদক্ষেপের পর পরবর্তী পদক্ষেপ স্পষ্ট দেখা যায়। অনুপ্রাণিত কর্মের আরেকটি সুবিধা হলো এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি আপনার লক্ষ্যের জন্য কিছু করেন, তা যত ছোটই হোক না কেন, আপনার মনে হয় যে আপনি আপনার বাস্তবতা তৈরি করছেন। এই অনুভূতি আপনাকে আরও অনুপ্রাণিত করে এবং আপনার শক্তিকে উচ্চ রাখে।
কখনো কখনো অনুপ্রাণিত কর্মের অর্থ হয় নতুন দক্ষতা শেখা, নেটওয়ার্কিং করা বা কোনো সাহসী সিদ্ধান্ত নেওয়া। এই পদক্ষেপগুলি হয়তো যৌক্তিক মনে নাও হতে পারে, কিন্তু যদি হৃদয় থেকে সামঞ্জস্য অনুভব হয় তাহলে তার উপর বিশ্বাস রাখা জরুরি। মহাবিশ্ব সবসময় সুযোগগুলিকে ছদ্মবেশে পাঠায়। অনুপ্রাণিত কর্মই সেই চাবি যা দিয়ে আপনি সেই দরজা খোলেন। এই যাত্রায় সবচেয়ে জরুরি হলো ভারসাম্য তৈরি করা। আপনাকে কেবল ব্যস্ত থাকলেই হবে না, বরং সারিবদ্ধ থেকে পদক্ষেপ নিতে হবে। যখন আপনি অনুপ্রাণিত কর্মকে কৃতজ্ঞতা এবং বিচ্ছিন্নতার সাথে একত্রিত করেন, তখন ম্যানিফেস্টেশন দ্রুত বাস্তবে রূপান্তরিত হতে শুরু করে। সুতরাং মনে রাখবেন, ম্যানিফেস্টেশন কেবল চিন্তা করার শিল্প নয়, বরং কাজ করারও সাহস। অনুপ্রাণিত কর্ম আপনার স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনার ব্রিজ। এই কর্মই আপনার কল্পনাকে আপনার বাস্তব জীবনে রূপান্তরিত করে। অধ্যায় 10, প্রকাশিত জীবনযাপন, আপনার বাস্তবতাকে বজায় রাখা। যখন আপনার প্রকাশ সম্পূর্ণ হয় এবং আপনার স্বপ্নগুলি বাস্তব রূপ নিতে শুরু করে, তখন আসল চ্যালেঞ্জ হলো সেগুলিকে কিভাবে টিকিয়ে রাখা যায়। অনেকে তাদের লক্ষ্য অর্জন করেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে সেই পুরনো চিন্তা এবং পুরনো অভ্যাসগুলি ফিরে আসে। জাস্টিস ওমেলকাম বলেন যে প্রকাশিত জীবনকে টিকিয়ে রাখা ততটাই গুরুত্বপূর্ণ যতটা তাকে আকর্ষণ করা। প্রথমত আসে কৃতজ্ঞতা। যখন আপনি আপনার বিদ্যমান আশীর্বাদগুলির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকেন, তখন আপনার কম্পন আরও উচ্চতর হয়। এই কৃতজ্ঞতা একটি চুম্বকের মতো কাজ করে এবং আপনার জীবনে আরও প্রাচুর্য আকর্ষণ করে। তাই প্রতিদিন কমপক্ষে 3টি জিনিস লেখার অভ্যাস করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই ছোট অভ্যাসটি আপনার শক্তিকে পরিবর্তন করতে পারে। দ্বিতীয়ত, পরিচয়ের পরিবর্তনকে বজায় রাখা। যখন আপনি প্রকাশযাত্রা শুরু করেছিলেন, তখন আপনি নিজের একটি নতুন পরিচয় তৈরি করেছিলেন, নিজের একটি আত্মবিশ্বাসী, প্রাচুর্যময় এবং যোগ্য সংস্করণ। এখন এটি গুরুত্বপূর্ণ যে সেই পরিচয়ে জীবনযাপন আপনার অভ্যাসে পরিণত হয়। এর মানে হল প্রতিদিন নিশ্চিতকরণ, কল্পনা এবং আত্মপ্রতিফলন চালিয়ে যাওয়া। যদি আপনি এগুলি ছেড়ে দেন, তাহলে ধীরে ধীরে আপনার মন পুরনো অভ্যাসগুলির দিকে আকৃষ্ট হবে। তৃতীয়ত, অনাসক্তির শক্তি। যদিও আপনি আপনার স্বপ্নগুলি অর্জন করে ফেলেছেন, কিন্তু যদি আপনি ক্রমাগত ভয় বা নিরাপত্তাহীনতায় থাকেন যে পাছে এই সব হারিয়ে না যায়, তাহলে আপনার কম্পন নিম্ন হয়ে যাবে। মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে শিখুন। যে শক্তি আপনি আকর্ষণ করেছেন সেটি আপনার ভিতরে এবং বাইরে গুণিত হবে। তাই নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, অনুপ্রেরণামূলক বৃদ্ধি। প্রকাশকে টিকিয়ে রাখার অর্থ শুধু সেই সাফল্যে থিমে যাওয়া নয় যা আপনি অর্জন করেছেন। জীবন সর্বদা বৃদ্ধি এবং সম্প্রসারণের বিষয়। তাই নতুন লক্ষ্য তৈরি করুন, নতুন দক্ষতা শিখুন এবং আপনার সচেতনতাকে আরও প্রসারিত করুন। যখন আপনি ক্রমাগত বৃদ্ধিতে থাকেন, তখন আপনার প্রকাশিত বাস্তবতাও বিকশিত হতে থাকে। পঞ্চমত, সেবা এবং অবদান। জাস্টিস ওমেলকাম ব্যাখ্যা করেন যে যখন আপনি আপনার প্রকাশকে অন্যের মঙ্গলে ব্যবহার করেন, তখন মহাবিশ্ব আপনাকে আরও সুযোগ এবং প্রাচুর্য দেয়। এটি একটি সার্বজনীন আইন যে আপনি যত দেবেন ততই আপনার কাছে গুণিত হয়ে ফিরে আসবে। তাই আপনার প্রকাশিত জীবনকে শুধু নিজের জন্য রাখবেন না, বরং অন্যদের সাথেও ভাগ করুন। এবং সবশেষে আসে আত্মযত্ন এবং ভারসাম্য। প্রকাশিত জীবনের আনন্দ তখনই উপভোগ করা যায় যখন আপনি আপনার মানসিক, আবেগিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেন। এটি গুরুত্বপূর্ণ যে আপনি কাজ এবং বিশ্রাম, উচ্চাকাঙ্ক্ষা এবং আনন্দ, পরিকল্পনা এবং স্বতঃস্ফূর্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখেন। এই ভারসাম্যের মধ্যেই আসল শান্তি এবং পরিপূর্ণতা নিহিত। সুতরাং মনে রাখবেন, প্রকাশ কোনো একতরফা প্রক্রিয়া নয়, বরং একটি জীবনধারা। যখন আপনি কৃতজ্ঞতা, সারিবদ্ধতা, অনুপ্রেরণামূলক পদক্ষেপ এবং বৃদ্ধি মনোভাব নিয়ে জীবনযাপন করেন, তখন সাফল্য এবং সুখ সর্বদা আপনার বাস্তবতার অংশ হয়ে থাকে। আপনার জীবন কেবল স্বপ্ন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং স্বপ্নই আপনার জীবন হয়ে ওঠে। এখন যদি আপনি সত্যি এই বইয়ের শিক্ষাগুলিকে আপনার জীবনে প্রয়োগ করতে চান, তাহলে আজই প্রথম পদক্ষেপ নিন। মন্তব্য করে জানান যে কোন নীতিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।